আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী এবং ভিউয়ার্স। করোনার এই মহামারীতে নিউ নরমাল সিচুয়েশনে সবাই নিশ্চয়ই ভালো আছেন, সুরক্ষিত আছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর চতুর্থ পর্ব সিভিল বিভাগের ছাত্রছাত্রীদের জন্য আমার এখনকার বিষয় এস্টিমেটিং অ্যান্ড কস্টিং 1, বিষয় কোড 66442। অনলাইনে এই বিষয়ে এটা আমার 27 নম্বর লেকচার। আজকে অধ্যায় 7 থেকে আলোচনা করা হবে। ক্লাস উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ মনিরুজ্জামান, ইন্সট্রাক্টর সিভিল ও বিভাগীয় প্রধান এনভায়রনমেন্টাল টেকনোলজি, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট, খুলনা। প্রিয় শিক্ষার্থী, ফেসবুক লাইভ ক্লাসে তোমাদের সুস্বাগতম। গত ক্লাসে আমরা কি শিখেছিলাম সেগুলো এক নজরে একটু দেখে নেই। বিল্ডিং এর ফ্লোর এবং স্কার্টিং এ টাইলসের হিসাব করা শিখেছিলাম। সিলিং দেওয়ালে প্লাস্টারের হিসাব শিখেছিলাম। বিল্ডিং এর ব্রিক সারফেস এবং আরসিসি সারফেসে কত পুরুত্বে প্লাস্টার করতে হয় এবং এগুলোতে মশলার অনুপাত কেমন হয় সেগুলো আমরা দেখেছিলাম। প্লাস্টারিং এর কাজ করার সময় ফাঁকা জায়গা, দরজা জানালার এরিয়া কিভাবে বাদ দেওয়া হয় সেই নিয়মগুলো আমরা শিখেছিলাম। গত 6 সেপ্টেম্বর 2020 লেকচার নাম্বার ছিল 15। সেই 15 নাম্বার লেকচারের এটা রিভিউ ক্লাস। শিখন ফল। আজকের এই ক্লাস শেষে প্রিয় শিক্ষার্থী তোমরা যা শিখতে পারবে, দর বিশ্লেষণের প্রাথমিক ধারণা পাবে, দর বিশ্লেষণের সংজ্ঞা, উদ্দেশ্য, প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে পারবে, দর বিশ্লেষণের প্রক্রিয়া বুঝতে পারবে, ঠিকাদারের মুনাফা, ওভারহেড চার্জ, প্রবাহিত সংস্থা, উপনিমিত্ত ব্যয়, বিভাগীয় ব্যয়, টুলস অ্যান্ড প্ল্যান্স এর সংজ্ঞা জানতে পারবে। এস্টিমেট প্রস্তুতিতে দর বিশ্লেষণের করা থাকলে কি সুবিধা পাওয়া যায় তা বুঝতে পারবে। দর বিশ্লেষণের সংজ্ঞা। বিনির্দেশ ও বিবরণ অনুসরণ করে কাজের যে কোনো আইটেমের একক পরিমাণ কাজ সম্পাদন করতে প্রয়োজনীয় মালামাল সামগ্রী, শ্রমিক সংখ্যা, টুলস এবং প্ল্যান্টস, পরিদর্শন চার্জ, ঠিকাদারের মুনাফা ইত্যাদির বিস্তারিত পরিমাণ এবং প্রচলিত বাজার দর হতে সঠিক এবং যুক্তিসঙ্গত মূল্য নিরূপণ করাকে বলছি দর বিশ্লেষণ। প্রত্যেকটা কাজের একটা স্পেসিফিকেশন থাকবে, বর্ণনা থাকবে, বিবরণ থাকবে, সেগুলো অনুসরণ করতে হবে। সেই অনুযায়ী ওই কাজের জন্য কি পরিমাণ মালামাল লাগবে, কত লেবার মিস্ত্রি লাগবে, কি পরিমাণ টুলস প্ল্যান্সের জন্য খরচ হবে, পরিদর্শন চার্জ কত, কন্ট্রাক্টর প্রফিট সাধারণত 10%, এগুলা প্রচলিত বাজার দর। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ম্যাটেরিয়ালসের দাম, বিশেষ করে একটা ব্রিক্সের কথা চিন্তা করো, তাহলে চিটাগাং একরকম, পঞ্চগড়ে একরকম, বালির দাম উৎসস্থলে একরকম, উৎসস্থল থেকে দূরে অন্যরকম হয়, বেশি হয়। এগুলো প্রকৃত, ওই জন্য এখানে বলা হচ্ছে সঠিক ও যুক্তিসঙ্গত মূল্য নিরূপণ করাকে বলা হবে দর বিশ্লেষণ। কোন আইটেমের দর বিশ্লেষণ কি কি বিষয়ের উপরে নির্ভরশীল লক্ষ্য করো।
মাল সামগ্রী ও কাজের বিনির্দেশ, মালামালের গুণাগুণ, মশলার অনুপাত, নির্মাণ পদ্ধতি। এখানে কাজের বিনির্দেশ তো অবশ্যই একটা বড় বিষয়। কাজটা কিভাবে করতে হবে তার একটা স্পেসিফিকেশন থাকবে। কি ধরনের মালামাল, তুমি কংক্রিট ঢালাই করতে চাও, ঢালাই করতে গেলে সেটা ব্রিক চিপস না স্টোন চিপস, কি ধরনের মালামাল, তার গুণাগুণ লাগবে। কত অনুপাতে ঢালাই করতে চাও, 1:2:4 অথবা 1:3:6 বা আরো বিভিন্ন রকম অনুপাত যেটা ডিজাইনার সাজেস্ট করে অনুপাত। এবং নির্মাণ পদ্ধতি, কংক্রিট ঢালাই করার জন্য হ্যান্ড মিক্সিং হতে পারে, মেশিন মিক্সিং হতে পারে, ভ্যাকুয়াম পদ্ধতিতে পাইপের মাধ্যমে ঢালাই করা হতে পারে। এগুলো পদ্ধতির উপরও এর কস্টিং ভেরি করবে। মালামালের পরিমাণ ও দর, বিভিন্ন ধরনের শ্রমিকের সংখ্যা ও মজুরি। মালামালের পরিমাণ, কি পরিমাণ মালামাল লাগে, মালামাল বেশি লাগলে কস্টিং বাড়বে, রেট বেশি হলে কস্টিং বাড়বে, শ্রমিক বেশি লাগলে কস্টিং বাড়বে, মজুরি যদি কোনো এলাকার কম বেশি হয় সেখানেও কস্টিং ভেরি করবে। কাজের অবস্থান হতে মালামালের উৎসসমূহের দূরত্ব, পরিবহন খরচ, পানির সহজ প্রাপ্যতা। তুমি খুলনায় কাজ করতে চাচ্ছ, বালি আনতে হবে সিলেট থেকে বা পঞ্চগড় থেকে, তাহলে সেই বালির কস্টিং বেড়ে যাবে, পরিবহন খরচ বাড়বে। যেখানে কাজ করতে চাও সেখানে যে পানি সরবরাহ, কারণ আমাদের সিভিল কাজের সাথে পানির একটা সম্পর্ক আছে, পানি যদি সহজে পাওয়া যায় তাহলে তো ভালো, না দূর থেকে পানি সরবরাহ করতে গেলে পানির খরচ জন্য রেটটা বেড়ে যাবে। ঠিকাদারের লাভ, ওভারহেড চার্জ, ঠিকাদার কাজ করবে তার একটা প্রফিট থাকবে, সাধারণত 10% ধরা হয়। ওভারহেড চার্জ, এর উপরেও আমাদের আইটেমের দর নির্ভর করবে। দর বিশ্লেষণ কেন করব, উদ্দেশ্য কি? বিনির্দেশ অনুযায়ী সমস্ত কাজের একক দর জানা যাবে। নির্দিষ্ট কাজ সম্পাদন পদ্ধতি, ব্যবহৃত মাল সামগ্রীর সাশ্রয়ীকরণ সম্পর্কে জানা যাবে। চুক্তিপত্রে উল্লেখ করা হয়নি এমন ধরনের অতিরিক্ত কাজের দর জানা যাবে যা বিভাগীয় নির্দেশ অনুযায়ী সম্পন্ন করা হয়েছে। একটা টেন্ডার হয়েছে, সেখানে একটা আইটেম ছিল না, কিন্তু কাজ করতে গিয়ে দেখা গেল যে ওইটা আইটেমটা ওখানে লাগবে, চুক্তিপত্রে ছিল না রেট, কিন্তু তোমার যদি ডিপার্টমেন্টাল রেট অ্যানালাইসিস থাকে সেখান থেকে আমরা রেট নিয়ে আমরা ওই বাকি কাজগুলো করতে পারবো। মালামালের দর বৃদ্ধি পাওয়া এবং শ্রমিক বা কৌশল জনিত পরিবর্তনের কারণে শিডিউল পুনর্বিচার পূর্বক সংশোধিত রেট জানা যাবে। টেন্ডার হয়েছে 2019 সালে, মনে করো কাজ করতে দেরি হয়ে গেছে, রেট বৃদ্ধি পেয়েছে। তো আমার যদি অ্যানালাইসিস থাকে তাহলে সেখান থেকে আমরা যে মালের দাম কত ধরেছিলাম মার্কেট অনুযায়ী, এখন কত, কি পরিমাণ বৃদ্ধি হলো, সেখান থেকে আমরা রেট সংশোধন করতে পারবো। আবার চিন্তা করেছিলাম যে এটা আমরা মেশিন মিক্সিং, লোকাল মেশিন মিক্সিং আমরা কংক্রিটিং করব, কিন্তু না, এটা আমাদের ড্রাম ট্রাকের মাধ্যমে করতে হচ্ছে বা পাইপ দিয়ে কংক্রিট প্লেসিং করতে হচ্ছে। কৌশল জনিত কারণে যদি আমাদের কৌশল চেঞ্জ করা হয়, আগে যেরকম একটা কৌশল ছিল এখন ফিল্ডে গিয়ে আমাদের কাজের কৌশল পরিবর্তন করতে হচ্ছে, তাহলে এখান থেকে আগে শ্রমিকের জন্য কত ধরা ছিল, এখন কৌশল পরিবর্তনের কারণে কত লাগবে, এখান থেকে আমরা রেট সংশোধন করতে পারবো। এগুলো যদি আমাদের দর বিশ্লেষণ করা থাকে বা এই উদ্দেশ্যে আমরা করে থাকি। দর বিশ্লেষণের প্রয়োজন কি? উদ্দেশ্য আর প্রয়োজনীয়তা প্রায় কাছাকাছি, একই জিনিসই। মাল সামগ্রী বাজার দরের সঠিক তথ্য জানা যাবে, বিভিন্ন ধরনের শ্রমিকের মজুরি সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যাবে,
বিভিন্ন ধরনের শ্রমিকের সম্পাদিত কাজের পরিমাণ, একজন মিস্ত্রি বা একজন শ্রমিক কি পরিমাণ কাজ করে বা একটা কাজের জন্য কতজন লেবার মিস্ত্রি লাগে, সেগুলো এখান থেকে জানা যাবে। নির্মাণ কাজে ব্যবহৃত যন্ত্রপাতির সম্পাদিত কাজের পরিমাণ ও তার দর। নির্মাণ কাজে বিভিন্ন রকমের যন্ত্রপাতির প্রয়োজন হয়। একটা যন্ত্র দিয়ে কি পরিমাণ একটা কাজ করা সম্ভব সেটা জানা যাবে, এবং ওই যন্ত্রটার কস্টিং কিরকম অ্যানালাইসিস থেকে আমরা জানতে পারবো। নির্মাণ কাজ সম্পর্কে ধারণা, আমরা যদি রেট অ্যানালাইসিস দেখি তাহলে সেখান থেকে আমরা নির্মাণ কাজ সম্পর্কে সম্পূর্ণ পরিষ্কার ধারণা পাবো। কি মাল লাগবে, কত মাল লাগবে, কত শ্রমিক লাগবে, কন্ট্রাক্টর প্রফিট কত, ওভারহেড চার্জ কত, ভ্যাট কত, সেখান থেকে রেট অ্যানালাইসিস থেকে আমরা এগুলো জানতে পারি। প্রসিডিউর অফ রেট অ্যানালাইসিস, এর প্রসিডিউর কি, প্রক্রিয়া কি? কোন নির্দিষ্ট দফার মূল্য পরিশোধের নিমিত্তে একক দর জানার জন্য দর বিশ্লেষণ করা হয়। আলাদাভাবে শ্রমিক ও মালামালের হিসাব করে বাজার দরে মূল্য নির্ধারণ করা হয়। পরে শ্রমিক ও মালামালের মোট খরচ নির্ধারণ করে যোগ করা হয়। এই মোট খরচের 10% কন্ট্রাক্টর প্রফিট, 3.5% ওভারহেড চার্জ, 4.5% ভ্যাট একত্রিত করে কোন দফার মূল্য পাওয়া যায়। আমরা এখানে একটা উদাহরণ নিয়েছি যে প্রচলিত বাজার দরে 1:6 অনুপাতে সুপার স্ট্রাকচারের 10 ঘনমিটার গাঁথনির পরিমাণ দর বিশ্লেষণ করতে চাই। আমাদের কাজের পরিমাণ কত, 10 ঘনমিটার, অনুপাত কত, 1:6। কোথায় কাজ হবে, সুপার স্ট্রাকচারে। তাহলে এর জন্য প্রসিডিউরটা কি, সেটা এখানে কি কি মালামাল লাগবে, কত শ্রমিক লাগবে, টুলস অ্যান্ড প্ল্যান্টস কি পরিমাণ লাগবে, তারপরে কন্ট্রাক্টর প্রফিট, ওভারহেড চার্জ। লক্ষ্য করো শিক্ষার্থী, এখানে কতে, এখানে আমাদের শখের মধ্যে কতে আমরা দেখিয়েছি মাল সামগ্রী। মাল সামগ্রীর মধ্যে ইট, প্রচলিত ইট কতগুলো লাগবে, 4100টি। একটা ইটের দাম কত, 7 টাকা। তাহলে ইটের মূল্য এখানে লিখেছি। সিমেন্ট, এই 10 ঘনমিটার গাঁথনির জন্য সিমেন্ট লাগবে কত, 15 ব্যাগ। আমরা এখানে বের করেছি যে কিভাবে বের করতে হয়। 15 ব্যাগ, এক ব্যাগ সিমেন্টের দাম কত, মোট টাকা কত। বালি পরিমাণ লাগবে হলো 3 ঘনমিটার, 1 ঘনমিটার বালির দাম কত, মোট। এই তিনটে মিলে আমাদের হলো মাল সামগ্রীর কস্টিং। এরপরে খতে আমরা এখানে শ্রমিক, হেড মিস্ত্রি, 10 ঘনমিটার গাঁথনির হেড মিস্ত্রি কতজন, অর্ধেক হেড মিস্ত্রির কস্টিং দেওয়া হবে। রাজমিস্ত্রি 8 জন, দক্ষ যোগালী 4 জন, যোগালী 10 জন, কিউরিং এর জন্য 2 জন। এবং প্রত্যেকটা মিস্ত্রির জন্য হেড মিস্ত্রির কস্টিং আলাদা, রাজমিস্ত্রির কস্টিং আলাদা, দক্ষ যোগালীর কস্টিং আলাদা, যোগালীর কস্টিং একরকম। এইভাবে আমাদের প্রত্যেকটার জন্য আলাদা আলাদা রেট ধরে এখানে আমাদের শ্রমিকের জন্য যে পরিমাণ টাকা দরকার সেটা আমরা এখানে নিরূপণ করেছি। এবার এই কাজের জন্য কিছু টুলস প্ল্যান্স লাগতে পারে, কাজ করতে গেলে টুলস প্ল্যান্স লাগবে, তার জন্য লামসাম একটা টাকা ধরেছি 200 টাকা। যেহেতু সুপার স্ট্রাকচার, স্ক্যাফোল্ডিং লাগবে, মাচা তৈরি করে কাজ করতে হবে, এর জন্য ধরেছি 200 টাকা। এগুলো যোগফল হলো 49,500 টাকা। এখানে মাল সামগ্রী, শ্রমিক, বিবিধ খরচ, স্ক্যাফোল্ডিং। এই যে আমরা মোট প্রসিডিউরে দেখলাম, মোট টাকা আমরা হিসাব করার পরে এর উপরে 10% কন্ট্রাক্টর প্রফিট। কন্ট্রাক্টর প্রফিট হলো 10% নিলাম, তারপরে ওভারহেড চার্জ নিলাম 3.5%, তারপরে ভ্যাট নিলাম
ওভারহেড চার্জ 3.5%, ভ্যাট নিলাম 4.5%। এগুলো মোট সব যোগ করলাম, যোগ করে এখানে একটা কস্টিং আসলো। মোট কস্টিং এর এটা 10 ঘনমিটারের জন্য, তাহলে 1 ঘনমিটারের জন্য কস্টিং কত হবে, এটাকে আমরা 10 দিয়ে ভাগ করে একক দর আমরা বের করলাম। এটাই হলো প্রসিডিউর, যেখানে যেটা পড়লাম আমি সেটা প্রসিডিউর, যেখানে মাল সামগ্রীর কস্টিং, শ্রমিকের কস্টিং, বিবিধ কস্টিং, তারপরে কন্ট্রাক্টর প্রফিট, ওভারহেড চার্জ, ভ্যাট যোগ করে আমরা একক মূল্য নির্ধারণ করে থাকি। দর বিশ্লেষণের উপখাত সাবহেড। সাবহেড 3টি। মালামালের পরিমাণ ও মূল্য আমরা দেখলাম কি কি সাবহেড, ওখানে একটা উদাহরণ থেকে দেখলাম। মালামালের পরিমাণ ও মূল্য, বিস্তারিত বিনির্দেশ অনুসরণে এস্টিমেটের দফার প্রতিটি একক পরিমাণের জন্য প্রয়োজনীয় মালামাল পরিমাণ নির্ণয় করে প্রচলিত বাজার দরে পরিব্যয় হিসাব করা হয়। প্রকৃত মূল্য, পরিবহন খরচ, বীমা খরচ এই পরিব্যয়ের অন্তর্ভুক্ত থাকবে। 2 নম্বর কি দেখলাম, মালামালের পরে মজুরি। প্রতি একক কাজের জন্য প্রয়োজনীয় বিভিন্ন রকমের শ্রমিকের সংখ্যা বের করতে হবে এবং মজুরির হার নির্ণয় করে মজুরি খরচ নির্ধারণ করা হবে। এরপরে মুনাফা। মুনাফা, কন্ট্রাক্টর কাজ করবে, তার অবশ্যই একটা মুনাফা থাকবে। তার জন্য সাধারণত আমরা 10% মুনাফা বিবেচনা করা হয়। অ্যাডভান্টেজ অফ রেট অ্যানালাইসিস টু প্রিপেয়ার এ কস্ট এস্টিমেট। কস্ট এস্টিমেটের জন্য আমাদের রেট অ্যানালাইসিস কি সুবিধা দিয়ে থাকে সেটা আমরা একটু দেখি। মালামালের গুণাগুণ জানা যায়, মালামালের স্ট্রেংথ, কোয়ালিটি, চাপ শক্তি, টান শক্তি, এগুলো আমরা এখান থেকে জানতে পারি। মশলার অনুপাত জানা যাবে, যে কি অনুপাতে কাজটা করতে হবে, গাঁথুনি হোক, প্লাস্টার হোক, ঢালাই হোক। টুলস এন্ড প্ল্যান্স এর নির্মাণ সুবিধার প্রাপ্যতা জানা যাবে। কাজের সাইডের অবস্থা সম্পর্কে ধারণা পাওয়া যাবে। কাজের সাইডের শ্রমিক ও মালামালের পরিবহন সুবিধা সম্বন্ধে জানা যাবে। রাস্তার অবস্থা, পরিবহন ব্যয় জানা যাবে। ওভারহেড চার্জ কত পার্সেন্ট বিবেচনা করে হয়েছে সেগুলো জানা যাবে। অন্যান্য ব্যয় এবং লাভ্যাংশ সম্পর্কে জানা যাবে। শ্রমিকদের অভিজ্ঞতা, আমোদ প্রমোদের সম্পর্কে জানা যাবে। এবং এটা যদি থাকে তাহলে আমাদের কাজ সঠিক পরিচালনা করা সহজ হবে। কিছু টেকনিক্যাল টার্মস এখানে, যেমন ডিপার্টমেন্টাল চার্জ কি জিনিস। প্রকৌশল বিভাগ অন্য কোনো বিভাগের কাজ হাতে নিলে ডিজাইন, পরিকল্পনা, তত্ত্বাবধান ও সংস্থা ব্যয় বাবদ প্রাক্কলিত মূল্যের 10 থেকে 15% হারে যে নির্দিষ্ট অঙ্ক ধার্য করে তাই বিভাগীয় ব্যয় নামে পরিচিত। তুমি তোমার কলেজের কাজ করতে চাও, এই কাজটা কোনো ডিপার্টমেন্টকে, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে দিলে তোমার মন্ত্রণালয় থেকে ওই বিভাগকে 10% থেকে 15% হারে খরচ দিতে হবে, সেটাই হলো ডিপার্টমেন্টাল চার্জ। টুলস এন্ড প্ল্যান্স কি জিনিস। কোন প্রকল্প সম্পাদনের লক্ষ্যে কিছু টুলস এন্ড প্ল্যান্স ক্রয় করার প্রয়োজন হয়। এই ব্যয় নির্বাহ করার জন্য প্রাক্কলিত মূল্যের 1 থেকে 1.5% হারে নির্দিষ্ট অঙ্ক ধার্য করা হয়। যেমন কিছু মিক্সার মেশিন লাগতে পারে, বা আরো কিছু একটা ভাইব্রেটর মেশিন নেওয়া লাগতে পারে, এর জন্য এরকম কিছু টুলস এন্ড প্ল্যান্স এর জন্য 1 থেকে 1.5% টাকা ধার্য করা হয়। এগুলো কে বলা হয় টুলস এন্ড প্ল্যান্স কস্টিং। তবে এগুলো না কিনে ঠিকাদার সাধারণত তার নিজের টুলস এন্ড প্ল্যান্স ব্যবহার করে থাকে। প্রবাহিত সংস্থা। প্রকল্পের নির্দিষ্ট কাজের নির্বাহ তাৎক্ষণিক কারিগরি তত্ত্বাবধানে
অথবা সংশ্লিষ্ট ভান্ডার বা যন্ত্রপাতি রক্ষণে নিয়োজিত সংস্থাকে প্রভারিত সংস্থা বলে। সংস্থার সদস্যকে দেয় মজুরি বা ভ্রমণ ভাতা, সংশ্লিষ্ট কাজের চার্জ করা হয়। প্রাক্কলিত মূল্যের পিডব্লিউডির নিয়ম অনুযায়ী প্রভারিত সংস্থার ব্যয় ধরা হয়। প্রাক্কলিত মূল্যের 2.5% এই প্রভারিত সংস্থা ব্যয় ধরা হয়। কাজের অগ্রগতি অনুযায়ী অস্থায়ী ভিত্তিতে প্রভারিত সংস্থার কর্মীদের নিয়োগ করা হয়। কন্টিজেন্সি, উপনিমিত্ত ব্যয়। এস্টিমেট প্রস্তুতের সময় যে সমস্ত আনুষঙ্গিক খরচ ঠিকমতো জানা যায়নি সে সমস্ত অদৃষ্টপূর্বক ব্যয় মেটানোর জন্য প্রাক্কলিত মূল্যের 5% ধরে রাখা হয়। এর নাম হলো উপনিমিত্ত ব্যয় বা কন্টিজেন্সি হিসাবে বিবেচনা করা হয়। ঠিকাদারের মুনাফা। দর বিশ্লেষণের সময় প্রতিটি দফার উপর ঠিকাদারের জন্য একটি নির্দিষ্ট হারে মুনাফার পরিমাণ ধরা হয়, যা ঠিকাদারের লাভ্যাংশ হিসাবে বিবেচনা করা হয়। একেই ঠিকাদারের মুনাফা বলে। ঠিকাদারের মুনাফা সাধারণত 10% ধরা হয়। ওভারহেড চার্জ। নির্মাণ কাজ পরিদর্শন পরিচালনার জন্য ঠিকাদারের বিভিন্ন ব্যয় হয়ে থাকে। উক্ত ব্যয় প্রদানের জন্য দর বিশ্লেষণের সময় নির্দিষ্ট হারে প্রতিটি দফার উপর কিছু টাকা বরাদ্দ রাখা হয়। একে ওভারহেড খরচ বলে। এটা শ্রমিক ও মালামালের মোট খরচের 3.5% হারে ধরা হয়। জেনারেল ওভারহেড চার্জ এর মধ্যে কি কি পড়ে? অফিস খরচ, স্টেশনারি প্রিন্টিং ডাক খরচ, যাতায়াত খরচ, টেলিফোন খরচ, ভাড়া ও রেন্ট অ্যান্ড ট্যাক্সেস। জব ওভারহেডের মধ্যে কি কি পড়বে? সুপারভিশন চার্জ, হ্যান্ডলিং অফ ম্যাটেরিয়ালস, রিপেয়ার, ক্যারেজ, ডেপ্রিসিয়েশন টুলস অ্যান্ড প্ল্যান্টস। শ্রমিকদের আমোদ প্রমোদের ব্যবস্থা থাকবে। শ্রমিকদের ক্ষতিপূরণ, ইন্স্যুরেন্স এগুলোর ব্যবস্থা থাকবে। এগুলো জব ওভারহেড চার্জের মধ্যে। মূলধনের উপর লাভ থাকবে, অগ্রিমের উপর ক্ষতি থাকবে। এগুলো সবই হলো জব ওভারহেড চার্জের অন্তর্ভুক্ত। আমরা একটা উদাহরণ নিয়েছি। উদাহরণ, প্রচলিত বাজার দরে 1:6 অনুপাতে সুপার স্ট্রাকচার গাঁথুনিতে 10 ঘনমিটার কাজের দর বিশ্লেষণ করতে হবে। এখানে কাজের পরিমাণ কাজের পরিমাণ 10 ঘনমিটার। 10 ঘনমিটার আমরা জানি 1 ঘনমিটার কাজের জন্য প্রচলিত ইট লাগে 410টি। সুতরাং 10 ঘনমিটারের জন্য ইট লাগবে 4100টি। শুকনো মশলার পরিমাণ আমরা জানি যে ইটের গাঁথুনিতে শুকনো মশলার পরিমাণ লাগে 35%। 100 ঘনমিটারের জন্য লাগবে 35 ঘনমিটার। সুতরাং 10 ঘনমিটারের জন্য শুকনো মশলার প্রয়োজন হলো 3.5 ঘনমিটার। সিমেন্টের প্রয়োজন কত? অনুপাত 1:6। তাহলে আমাদের 3.5 কে অনুপাতের যোগফল 7 দ্বারা ভাগ। আমরা জানি যে সিমেন্ট 1 ঘনমিটার 30 ব্যাগ সিমেন্ট হয়। সুতরাং সিমেন্ট লাগবে এখানে 15 ব্যাগ। বালির প্রয়োজন একইভাবেই, যে বালির রেশিও হলো 1:6 এ। তাহলে 3.5 ভাগ 7 × 6, 3 ঘনমিটার বালির প্রয়োজন হলো। আমরা এখানে মালামালের পরিমাণ ক্যালকুলেশন করে নিলাম যে আমাদের এই কাজের জন্য কি পরিমাণ মাল লাগবে। তো প্রথমে কতে আসলো মাল সামগ্রী। প্রচলিত ইট আমরা দেখলাম 4100টি। প্রচলিত বাজার দর অনুযায়ী প্রত্যেকটা ইটের দাম 7 টাকা যদি হয়, তাহলে আমাদের এখানে 4100টি ইটের দাম 28700 টাকা। সিমেন্ট আমরা হিসাব করলাম 15 ব্যাগ। 15 ব্যাগ সিমেন্ট, 1 ব্যাগ সিমেন্টের যদি কস্টিং 450 টাকা হয়ে থাকে,
তাহলে 15 ব্যাগ সিমেন্টের দাম 6,750 টাকা। বালির FM 1.5, 1 ঘনমিটার বালির দাম 900 টাকা, তাহলে 3 ঘনমিটার বালির দাম 2700 টাকা। এখানে এটা হলো আমাদের মালামালের খরচ। এবার শ্রমিকের জন্য কি খরচ হবে? হেডমিস্ত্রি হাফজন, একজন হেডমিস্ত্রির যদি আমরা কস্টিং 700 টাকা মার্কেট রেট অনুযায়ী চিন্তা করি, তাহলে আমাদের এখানে 350 টাকা। 10 ঘনমিটার গাঁথনির জন্য রাজমিস্ত্রি লাগবে 8 জন, একজন রাজমিস্ত্রির মজুরি 500 টাকা হলে 4000 টাকা। দক্ষ যোগালী, রাজমিস্ত্রিকে হেল্প করার জন্য, অ্যাসিস্ট করার জন্য দক্ষ যোগালী লাগবে 4 জন, এদের যদি মজুরি 450 টাকা হয় তাহলে 1800 টাকা। যোগালী লাগবে 10 জন, প্রত্যেকের মজুরি 400 টাকা ধরলে 4000 টাকা। কিউরিং 7 দিন, 7 দিন কিউরিং এর জন্য প্রত্যেক দিন যদি 0.25 লেবার বিবেচনা করা হয় তাহলে 7 দিনের জন্য আমাদের 2 জন লেবার আমরা ধরলাম, প্রতিজনের 400 টাকা মজুরি ধরে 800 টাকা। তো আমাদের এখানে এটুকু হলো শ্রমিকের খরচ, শ্রমিকের জন্য এত টাকা লাগবে। এই কাজের জন্য টুলস অ্যান্ড প্ল্যান্টস এর দরকার হবে, সেটা লামসাম চিন্তা করলাম 200 টাকা। যেহেতু সুপার স্ট্রাকচার গাঁথনি, স্ক্যাফোল্ডিং এর জন্য এখানে মাথা তৈরি করে উপরে কাজ করতে হবে 200 টাকা। এই মোট মালামালের খরচ এবং শ্রমিকের খরচ বাবদ 49,500 টাকা আমাদের খরচ হলো। এখন সাবহেডে 3 নম্বরে দেখলাম যে কন্ট্রাক্টর প্রফিট 10%, 4,950 টাকা। ওভারহেড চার্জ 3.5%, 1,732 টাকা 50 পয়সা। ভ্যাট 4.5%, 2,227 টাকা 50 পয়সা। 10 ঘনমিটারের কাজের জন্য মোট খরচের পরিমাণ আমাকে দাঁড়াচ্ছে 58,410 টাকা। তাহলে আমার 1 ঘনমিটারের জন্য কত খরচ হবে? একে 10 দিয়ে ভাগ করেছি, তাহলে 5,841 টাকা প্রতি ঘনমিটারের জন্য আমাদের বাজার দর অনুযায়ী সুপার স্ট্রাকচার গাঁথনিতে খরচ হবে। প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই তোমরা প্রসিডিউরটা বুঝতে পেরেছো যে কিভাবে করা হয় স্টেপ বাই স্টেপ। তোমরা গত ক্লাসে আমরা ভিতরের ডিস্টেম্পার, বাইরের ওয়েদার কোড, এগুলো আমরা আলোচনা করি নাই, এটা তোমাদের হোমওয়ার্ক হিসেবে রেখে দিয়েছি। যেভাবে প্লাস্টার করেছি, বাইরের যে অংশটা প্লাস্টার সেই অংশ আবার হিসাব করবে, সেই বাইরের প্লাস্টারের পুরাটাই হবে ওয়েদার কোড, এবং ভিতরের বিল্ডিং এর ভিতরের যে প্লাস্টার সেটা হবে ডিস্টেম্পার। তোমরা গত কয়েকটা সালের প্রশ্নের এই প্লাস্টারিং এর কাজের মতোই ভিতরে ডিস্টেম্পার এবং বাইরে ওয়েদার কোটের হিসাব করবে, করে তোমাদের টিচারের কাছে জমা দেবো। এবং আজকে যে বিষয়গুলো আলোচনা করা হলো এটা সম্পূর্ণই একটা থিওরি অংশ, এগুলো তোমরা মুখস্থ করবে, জানতে হবে, এগুলো পরীক্ষায় থাকবে। তাছাড়া তুমি একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হিসেবে যখন ফিল্ডে যাবে তখন এগুলো তোমার প্রয়োজন পড়বে। আমার এই ক্লাসের ভিডিওটা পুনরায় যদি দেখতে চাও তাহলে skills.gov.bd